আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে নতুন আরেকটি পর্ব দেখার জন্য। আজকে আমি তৈরি করছি মাত্র একটা ডিম দিয়ে 10 মিনিটের চুলায় খুব সহজে পুডিং। আর আজকের এই ক্যারামেল পুডিং আমি চুলায় তৈরি করছি। কিভাবে সহজেই একদম পারফেক্ট ভাবে এই মজাদার পুডিংটি তৈরি করতে পারবেন তার জন্য রয়েছে আছে কিছু টিপস এন্ড ট্রিক। আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ ফলো করলে ইনশাআল্লাহ আপনারাও একদম পারফেক্ট এই মজাদার পুডিংটি তৈরি করতে পারবেন আর ঈদের ডেজার্ট হিসেবেও খেতে পারবেন। তাহলে চলুন মূল রেসিপিতেই চলে যাচ্ছি। সর্বপ্রথমে আমরা পুডিং এর জন্য ক্যারামেলটা তৈরি করে নেব। এর জন্য আমি একটি প্যানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। চেষ্টা করবেন যখনই ক্যারামেল তৈরি করবেন সাথে সামান্য কিছুটা পানি ব্যবহার করতে, এতে করে ক্যারামেলের টেস্টটা কখনো তিতা হবে না। অর্থাৎ শুধু চিনি দিয়ে যদি আপনারা ক্যারামেলটা তৈরি করেন সেক্ষেত্রে এই ক্যারামেলটা তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য সামান্য একটু পানি ব্যবহার করে এই ক্যারামেলটা তৈরি করবেন। আর বেশিরভাগ ক্ষেত্রেই যখন ক্যারামেলটা তৈরি করতে যাবেন চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য একটু বাড়িয়ে রাখবেন। একদম লো হিটে কিন্তু এই ক্যারামেলটা কখনোই তৈরি করতে পারবেন না, কারণ লো হিটে চিনিটা আবারও গলে দানা পেকে যাবে, চিনিটা ক্যারামেল হবে না। এই জন্য চুলার আঁচটাকে রাখতে হবে মিডিয়াম থেকে সামান্য একটু বাড়িয়ে। এতে করে চিনিটা খুব সহজেই গলে যাবে আর চিনিতে কালারটাও চলে আসবে। চিনি আর পানিটা সামান্য একটু মিশিয়ে আমি এভাবে প্যানের উপর রেখে দিয়েছি। কিছুক্ষণ পর আমি নাড়া দেব। অনবরত নাড়া দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট সাইড থেকে একটু নেড়ে চেড়ে দিলে হবে যাতে সব দিকে সমান কালার আসে। অনেকের ক্ষেত্রে ক্যারামেল তৈরি করার সময় ক্যারামেলটা আবারও ক্রিস্টালাইজড হয়ে যায়, অর্থাৎ চিনিটা গলে গিয়ে আবারও শক্ত সাদা হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা সামান্য একটু লেবুর রস ব্যবহার করতে পারবেন, তাহলে কিন্তু আর চিনিটা দানা পেকে যাবে না আর খুব সুন্দর কালারও আসবে। তো যদি আপনাদের ক্যারামেলটা হতে না চায় অর্থাৎ দানা পেকে যায় সেক্ষেত্রে অল্প একটু লেবুর রস ব্যবহার করতে পারেন, এতে করে চিনি দানা পাকতে পারবে না। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা এসে পড়ছে। আমি আবারও একটু নেড়ে দিচ্ছি, এতে করে সবটা একদম সেম কালার হবে। তো আমার এই ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যে কাজটা করব, এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, একদম অল্প। এতে করে কি হবে, এই প্যান থেকে খুব সহজে আমি এই ক্যারামেলটা একটা বাটিতে সেট করতে পারবো, কারণ ওভাবে দিতে গেলে সহজে কিন্তু ক্যারামেলটা বের হবে না। এজন্য সামান্য একটু পানি মিশিয়ে আমি এখন যে বাটিতে ক্যারামেলটা সেট করব সেই বাটিটা নিয়ে সেখানে এই ক্যারামেলটুকু ঢেলে দেব। তো পুডিংটা তৈরি করার জন্য আমি আজকে স্টিলের বাটিটা নিয়েছি। আপনারা যদি চান সেক্ষেত্রে কাচের হিট প্রুফ বাটি ব্যবহার করতে হবে। যদি হিট প্রুফ না হয় সেক্ষেত্রে কিন্তু ক্যারামেল ঢালার সাথে সাথে বাটিটা ফেটে যাবে। এই জন্য হিট প্রুফ বাটি ব্যবহার করার চেষ্টা করবেন, অথবা যে কোনো প্রকার টিফিন কারের বাটিও ব্যবহার করতে পারবেন। যদি স্টিলের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন। আর অবশ্যই ঢাকনাওয়ালা বাটি ব্যবহার করার চেষ্টা করবেন। যদি ঢাকনা না থাকে তাহলে ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে ঢেকে তারপর পুডিং তৈরি করতে হবে। তো আমি সবটুকু ঢেলে দিচ্ছি আর কিছু সময় পরে এই ক্যারামেলটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন ক্যারামেলের কালারটা কতটা সুন্দর এসেছে। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি পুডিং এর মিশ্রণটা তৈরি করে নেব। সেজন্য এখানে বড় সাইজের একটা ডিম নিয়েছি। ডিমটাকে এখন আমি ভেঙে নিচ্ছি। আর ডিমটা অবশ্যই নরমাল টেম্পারেচারে হতে হবে। যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে, এরপর ব্যবহার করতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ চিনি। এবার একটা হুইক্সের সাহায্যে এই চিনিটাকে খুব ভালো করে আমি এই ডিমের সাথে মিশিয়ে দিব। আমার ছেলে আজান আমার পাশে বসেছিল, এখন সে এই ডিম আর চিনিটা মিশিয়ে দিচ্ছে। তো এই ডিম আর চিনিটা খুব ভালো করে মেশাতে হবে যাতে চিনিটা খুব ভালো করে মিশে যায়, কোনো দানা যাতে না থাকে। ডিমের সাথে চিনিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে ব্যবহার করছি 1 কাপ ঘন লিকুইড দুধ। 2 কাপ পরিমাণ দুধকে আমি জাল করে ঘন করে তারপর 1 কাপ করে নিয়েছি।
আপনার দুধটা যত বেশি ঘন হবে পুডিংটা কিন্তু খেতে ঠিক ততটাই মজা হবে। আপনারা চাইলে এখানে 3 কাপ দুধ ঘন করে 1 কাপ তৈরি করে নিতে পারেন, তবে আমি এখানে 2 কাপ দুধ গরম করে 1 কাপ করে নিয়েছি। এতে করেও কিন্তু পুডিংটা খুব সুন্দর সেট হবে। আর এই পরিমাণটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখানে আমি সামান্য চিমটি পরিমাণ এলাচের গুঁড়া ব্যবহার করেছিলাম। ভিডিওটা কোনো কারণে মেবি ডিলিট হয়ে গিয়েছে। আপনারা যদি চান সেক্ষেত্রে এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারবেন, অথবা সামান্য লেবুর রস দিলেও ডিমের গন্ধটা আসবে না। আমার এই ক্যারামেলটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এখন আমরা যে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দিব। আর একটা বিষয় আমি বলতে ভুলে গিয়েছিলাম, ডিমের মিশ্রণটা তৈরি করার সময় অবশ্যই ঠান্ডা দুধটা ব্যবহার করতে হবে। দুধটা গরম হলে কিন্তু ডিম সেটা দানা পেকে যেতে পারে, এজন্য ঠান্ডা দুধ ব্যবহার করবেন। এবার আমি একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। এই ছাঁকনিতেই যে ডিম আর দুধের মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে যাতে আমার পুডিংটা একদম স্মুথ তৈরি হয়, কারণ ডিম বা দুধের কিছু লাম্পস রয়ে যেতে পারে, যার কারণে পুডিংটা কিন্তু ফাটা ফাটা হয়ে যেতে পারে বা ভিতরে ছিদ্র তৈরি হতে পারে। এজন্য ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাম্পস রয়ে গিয়েছে দুধের ডিমের, এখন ছেঁকে নিয়েছি, এতে করে পুডিংটা একদম স্মুথ তৈরি হবে। তো আমার এই বাটির যেহেতু কোনো ঢাকনা নেই, এই জন্য আমি একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নেব, যাতে কোনো প্রকারে কোনো বাতাস বা পানি এর ভিতরে যাতে প্রবেশ না করে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে পুডিং না জমার কারণটা হচ্ছে, মনে করেন আপনি যে বাটি ব্যবহার করবেন তাতে যদি কোনো ঢাকনা ব্যবহার না করেন, তাহলে যে পাতিলে আপনারা এটাকে স্টিম করবেন সেটার থেকে পানির চুয়ে চুয়ে এই পুডিং এর মাঝে পড়ে, এর কারণে পুডিংটা ফেটে যায়, পুডিংটা ঠিকমতো বসে না বা জমাট বাঁধে না। এজন্য একটা ঢাকনা ব্যবহার করবেন অথবা ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নেবেন। এবার আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এর মাঝে এখন আমি একটা তয়লে ব্যবহার করছি। এতে করে এই বাটিটা কিন্তু একদমই নড়াচড়া করবে না। আপনারা চাইলে এখানে স্ট্যান্ড ব্যবহার করতে পারবেন, স্ট্যান্ডের ওপরে বাটিটা বসিয়ে দিতে পারবেন। তো আমি তয়লে ব্যবহার করছি, কারণ আমি সবসময় তয়লে দিয়ে করি। এতে করে পুডিংটা একদম সুন্দর হয়, কোনো ফাঁকা বা নিচে কোনো গর্ত সৃষ্টি হয় না। আপনারাও চেষ্টা করবেন তয়লে ব্যবহার করার জন্য। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি পানি। তো পানিটা দিতে হবে অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ আপনি যত বড় পাতিল ব্যবহারই করুন না কেন এর 3 ভাগের 1 ভাগ পরিমাণ পানি আপনারা নিচে ব্যবহার করবেন। বেশি পানি ব্যবহার করলে কিন্তু পুডিংটা ভালো হয় না। তো সবসময় আমি 3 ভাগের 1 ভাগ পরিমাণ পানি দিয়ে এই পুডিংটা তৈরি করি, অর্থাৎ বাটিটা যাতে সম্পূর্ণ পানি দিয়ে ঢেকে না যায়, বাটির 3 ভাগের 1 ভাগ পরিমাণ পানি দিতে হবে। অর্থাৎ বাটির নিচের অংশে যাতে পানি থাকে সেটা কনফার্ম করতে হবে। বেশি উপর পরিমাণ পানি দিয়ে দিলে সেই পানিটা পুডিং এর ভেতরেই চলে যাবে। এজন্য আমরা এমন পরিমাণ পানি দিব যাতে বাটির যে নিচ অংশটা সেটা পানিতে থাকে আর উপরের অংশটুকু যাতে পানিতে না থাকে। এবার সবার প্রথমে আমি হাই হিটে পানিটাকে ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পর আঁচটাকে আমি একদম লো করে দিয়ে 10 থেকে 12 মিনিট এটাকে স্টিম করে নেব। আর এই স্টিম করার মাঝে কিন্তু কোনোভাবে ঢাকনাটা খোলা যাবে না, ঢাকনার মাঝে কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে। তো এভাবে আমি এই পুডিংটাকে 10 থেকে 12 মিনিট স্টিম করে নেব। আর পুডিংটাকে অবশ্যই 12 মিনিট পর একবার চেক করে নিতে হবে। যদি দেখেন যে পুডিংটা সেট হয়নি সেক্ষেত্রে আরও 2 মিনিট রেখে দিয়ে স্টিম করে তারপরে আবারও চেক করে নামিয়ে নেবেন। তো আমার এই পুডিংটা তৈরি করতে 10.5 মিনিটের মতো লেগেছিল। আমি চেক করে নিয়েছিলাম, তো আমারটা সামান্য একটু কাঁচা ছিল, এজন্য আমি আরও 1 মিনিটের মতো এটাকে স্টিম করে নিয়েছি। আর এটা পারফেক্টলি হয়ে গিয়েছিল। আমি চেক করে এটাকে নামিয়ে রেখেছি। পুডিংটা নামিয়ে নেওয়ার পর অবশ্যই একদম সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। আর পুডিংটাকে কিন্তু কখনোই ডিপ ফ্রিজে ঠান্ডা করার জন্য দেওয়া যাবে না। সেক্ষেত্রে কি হবে, পুডিংটা যখন আপনারা মোল্ড আউট করবেন তখন দেখতে পারবেন যে ক্যারামেলটা সম্পূর্ণভাবে বাহির হয় না। এর কারণ হচ্ছে ডিপ ফ্রিজে রাখার কারণে ক্যারামেলটা আবারও শক্ত হয়ে যায়, এই কারণে ক্যারামেলটা আউট হয় না। এর জন্য সবসময় যেভাবে পুডিং তৈরি করেন না কেন, পুডিংটাকে নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে তারপর মোল্ড আউট করবেন। তো আমি সাইডটাকে চাকু দিয়ে কেটে নিয়েছি, এবার আমি মোল্ড আউট করে নেব। তো এর জন্য আমি নিচে একটা বড় প্লেট নিচ্ছি আর প্লেটের উপরে পুডিংটাকে উল্টে নিচ্ছি এভাবে। ঠিক আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে।
আর একদম পারফেক্ট হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা সম্পূর্ণভাবে বের হয়ে গিয়েছে। আর পুডিংটাও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। মাত্র একটা ডিম দিয়ে এত সহজে আর কম সময়ে পুডিংটা তৈরি হয়ে গিয়েছে। আর পুডিংটা কিন্তু খুবই পুষ্টিকর হয়, কারণ এতে ডিম আর দুধের মিশ্রণ থাকে। আপনারা চাইলে এটা ডেজার্ট হিসেবেও খেতে পারেন, অথবা আপনার ঘরে কোনো বাচ্চা থাকলে তার জন্য কিন্তু একটা পারফেক্ট সুষম খাবার এটা। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমি আশা করব আপনার মৌমাছি রান্নাঘরের পাশেই থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার এই ভিডিওগুলো বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।